বিবিজান, আসসালামু আলাইকুম। চকিতে মুখ তুলে তাকাতে আটকে উঠল মিষ্টি। ঘোমটা ঠিক করে উঠে দাঁড়ালো। লতিফ আর মিল্টনও সালাম দিয়ে এগিয়ে দিল বাজারের ব্যাগটা। মিসি সালামে জবাব নিল। একটা বাজারের ব্যাগ হাতে নিতেই উল্টে পড়ার উপক্রম হলো। নাজির চারিদিক চোখ বুলি বিদ্রুপ করে বলল, বউ আমার দেখতে মোটা হইলেও কামে দুর্বল। তুই এনে কি করস? প্রশ্নটি শুনে সামনে তাকাতে মাসুমের সাথে দৃষ্টি বিনিময় হলো তার। অবাক হওয়ার ভান ধরে বলল, তার আগে তুই আবার শ্বশুর বাড়িতে কি করস? কাম কাজ নাই আকাইম্মা? খেয়ে ফেলবো, মেরে দেবো এমন চেহারা করলো মাসুম। নাজির ভীষণ মজা পেল। মিল্টনের উদ্দেশ্যে বলল, আমার বউয়ের হাত নরম, সারা হাতে মাছগুলা ধরাইয়া দে। মিল্টন এগিয়ে গিয়ে তাই করলো। মাসুম কিছু বলতে চাইলো, তবে পারল না। সিফাত দৌড়ে গিয়ে আসল জায়গায় খবর পৌঁছে দিয়েছে। সেই খবর পেয়ে আকবর মিয়া বাইরে এলেন। হাস্যোজ্জ্বল মুখে বললেন, আর এমন না জামাই আইয়া পড়ছে যে, জামাইরে বাইরে দাঁড় করে রাখছিস কেন? ঘরে নিয়ে যা, বসা, শরবত দে। বুড়োর হম্বিতম্বি দেখে নাজিরের মুখ পাকাতে ইচ্ছে করলো। ভাবখানা কি সুন্দর করে বলল, বসমু না, বউ দেন লইয়া যাইগা। এই বউ যাও, তৈয়ার হইয়া আইও। মনটা খারাপ হয়ে গেল মিসির। ওই বাড়িতে তার যাওয়ার ইচ্ছে নেই, একদমই না। ভেবেছিল কয়েকদিন এখানে থাকবে, অথচ মাসুম বলল, মায়া এখন দেবো না, জাগা। তুই দেওয়ার না দেওয়ার কেডা? কবুল বলার পর থাইকা ওর অভিভাবক আমি। তোর বাপ নিজে কাবিন নামায় স্বাক্ষর কইরা অনুমতি দিছে, তাই আমার বউয়ের উপরে শুধু আমার হুকুম চলবো। কি ঠিক কইছি না বুইরা? বুইড়া কি? দাদা শ্বশুর লাগি? দাদা যান ডাক। ডাকমু না, বউ দেন তো। আগে ভিতরে আইবি, জামাই আদর করুম, তারপর বউ নিয়া জেনে ইচ্ছা যাইস। এই মিশ্রি, ঘরে গিয়া তৈয়ার হ। যতক্ষণ না ডাকমু ততক্ষণ পর্যন্ত বাইর হইবি না। দাদার নির্দেশ মোতাবেক ঘরে চলে গেল মিসি। যাওয়ার আগে এক পলক স্বামীর দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। এতে নাজির ভারী অসন্তুষ্ট হলো। বাড়িতে নিয়ে গিয়ে এর শাস্তি দেবে বলে প্রতিজ্ঞাও করলো। বাধ্য হয়ে তাকে প্রবেশ করতে হলো মাস্টার বাড়ির অন্দরে। বসার ঘরে বসলো সৈয়দুন্নেসা। তত্ত্বাবধানে শুরু হলো জামাই আদর। তার আংশিক অবশ্য লতিফ আর মিল্টনও পেল। তবে নাজিরের খারাপ লাগছে না। শত্রু বাড়িতে ঢুকে আপ্যায়ন নিচ্ছে। কজন পারে এমন করতে? মাসুম চুপচাপ দাঁড়িয়ে সেসব দেখছে আর রাগে ফুঁসছে। তার রাগকে আরও বাড়িয়ে দিতে মিষ্টিতে কামড় বসিয়ে চোখ টিপ মারল। মাসুম হনহনিয়ে চলে গেল ভিতরে। বিদ্যুৎহীন গ্রামের রাস্তার রাতের বেলা লাগে এক ভুতুড়ে পল্লী নাই সিমসাম নীরব। ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকা এই জনপদে নগরের মতো তত ঘন বসতি নেই। এক একটা বাড়ি এক একটার থেকে অনেকখানি দূরে। রাতের বেলা মানুষের চলাচল কম। ঘন্টায় বড়জোর দু একজন চোখে পড়ে, তাও সাধারণ রাত 8:30 কিংবা 9টার পর। শ্বশুরবাড়ি গিয়ে শুধু বউ নিয়ে চলে আসবে ভাবলো নাজিরের পরিকল্পনা মাফিক কিছুই হলো না। জোর করে শ্বশুর শাশুড়ি দাদা শ্বশুর আর কতগুলো শালা নামক শত্রুরা মিলে তাকে যেভাবে পেরেছে সেভাবে জামার আদর করে তারপর মুক্তি দিয়েছে। ওদিকে মিল্টন লতিফ দুজনেই হচ্ছে আস্ত বেয়াদব। সুযোগ পেতে তাকে ওই রকম এক পরিস্থিতিতে একা রেখে পালিয়ে এসেছে। কত বড় দুঃসাহস! দুটোকে কাছে পেলে নাজির আচ্ছা করে দুঘা বসিয়ে দিবে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে থেমে দাঁড়ালো নাজির। পথের সামনে পড়ল গ্রামে সেই বটগাছ। তার থেমে দাঁড়ানো পায়ের দিকে তাকিয়ে চলতে থাকা মিষ্টিও থেমে গেল। এই রাতের বেলা নাজিরের মাথায় আচমকেই খেলে গেল দুষ্টু বুদ্ধি। পুরনো আমলের একটা টর্চের আলো তাক করে গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলল, এই গাছটা দেখতেছো বউ? হ্যাঁ, বটগাছ। হুম, এটা বট গাছ না। বললেই হলো। আহা, ভালা কইরা উনু। দিনের বেলা বট গাছ হইলেও রাইতের বেলা এটা বট গাছ না। তাহলে কি? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা বটগাছ। জিনপুরি রাস্তা না। রাইতে এহান দিয়া মানুষ তেমন একটা যাতায়াত করে না। কেউ ভুলবশত গেলেই হয় ভর করে, হয়তো ঘাড় মটকাইয়া দেয়। এসবে মিষ্টি ভীষণ ভয় পায়। দাদি নানির মুখে শুনেছে অজস্র জিন পরীর গল্প। তাই মাঝে মধ্যেই একা থাকার কথা শুনলেও সে আঁতকে ওঠে। ভয়ে দুজনের মাঝখানে সমস্ত দূরত্ব মিটিয়ে পুরুষালী দেহের গা ঘেঁষে দাঁড়ালো মিষ্টি। ভরত চাপা স্বরে ফিসফিস করেই বলল, সত্যি। তো কি মিশা নাকি? কয়দিন আগে ওই পাড়ার বুলবুলের বড় পোলারে ধরছিল। এই বট গাছের নিচ দিয়েই রাতের বেলা কই জানি যাইতাছিল। বাবা গো বাবা, দুইটা চোখ উল্টাইয়া কি পাগলামি না করছে। তারপর? 10 গ্রাম খুইজা পরে হুজুর দইরা আনা হইছে।
দোয়া দরুদ পইরা ঝাড়া দিয়া ইচ্ছা মতন পিটাইয়া পুরা মরি শুঙানোর পর জিন ঘাট থাইক্কা নামছে। আমার তো শরীরের সব পশম দাঁড়াইয়া গেছে। এই দেহ নাজির হাত বাড়িয়ে দেখানোর চেষ্টা করলো, ভয়ে সারা দেহ কাঁপছে মিশ্রি। নিজের হাত দুটো দিয়ে নাজিরের ডান হাতটা শক্ত করে চেপে ধরে বলল, তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বাড়ি চলুন। মেয়েটার ভীত মুখখানা দেখে নাজির ভীষণ আনন্দ পাচ্ছে। ছোটবেলায় এমন ভয় দেখাতো পারভেজ আর জাহিদকে, অথচ বেয়াদব দুটো বড় হতে সব ভয় বন্ধ করে দিল, হয়ে উঠল সাহসী, যার ফলে নাজিরেরও আনন্দ পাওয়া হয়ে গেল বন্ধ। তবে সেই আনন্দ আবার নতুন করে ফিরে এসেছে তার জীবনে বউ হয়ে। অনেক কষ্টে হাসি চাপিয়ে রেখে হতাশ হয়ে বলল, গপ্প তো এখনো শেষ হয় নাই হুনু। না, বাড়িতে চলুন। আমার খুব ভয় লাগছে, যদি আমাদের ঘাড়ও চেপে বসে আমি কিন্তু ঝাড়ুর বাড়ি খেতে পারবো না, কন্দনত কণ্ঠে বলল সে। এত ভীতু কেন তুই? আমি আছি না, ডর কি এর? না না না, আমার ঘাড়ও মটকে দেবে, চলুন। না হলে কিন্তু আমি চিৎকার করে কাঁদবো। আচ্ছা চল। কি একটা ভীতু বউ আমারে ধরাইয়া দিল। এসব কথা মিশ্রি শ্রবণনালী পর্যন্ত পৌঁছালো না। ভয়ে মেয়েটার বুক তুরু তুরু করছে, দেহের কম্পন খুব ভালো করে টের পাচ্ছে নাজির। তাতে যেন পেটে অর্ধেক খাবার হজম হয়ে গেল তার। বাড়ি ফিরতে বেশি একটা দেরি হলো না। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা মিলল খোলা আকাশের নিচে বসে মাটির চুলায় চিতই পিঠা তৈরি করতে থাকা ফরিদাকে। পাশের পাটায় ভর্তা বানাচ্ছে মর্জিনা। বিথি চুলার মুখে ঠেলে দিচ্ছে শুকনা পাতা। আব্দুল্লাহ উঠোনে দৌড়ে ফড়িং ধরছে আর চেঁচাচ্ছে। নওশাদ, নাজমুল, শাহরিয়ার, জাহিদ লাইন ধরে বসে বসে গরম পিঠা খাচ্ছে। তাদের দেখে সুমা হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, ওই তো নাজি চাচা আর নতুন চাচি আইয়া পড়ছে। সকলের দৃষ্টি সদ্য আসা স্বামী স্ত্রীর দিকে গিয়ে স্থির হলো। হাতে কাপড় ভর্তি ব্যাগটা বারান্দায় রেখে সেখানেই বসে পড়ল নাজির। মিস্ত্রির হাতে ঘরের চাবি দিয়ে বলল, পোশাক বদলাইয়া হাত মুখ ধুইয়া আইও। মিস্ত্রি চলে গেল ঘরে। নাজমুল ডাকলো, আয় পিঠা খাইলে। আমার হাতের ভর্তা যে কি স্বাদ, বর্ষার শীতে এমন পিঠা প্রত্যেক দিন হইলে একবারে জমাইয়া যাইব। আইও। পেট ফুল্লা ঢোল হইয়া গেছে, এখন খাইতাম না কিছু, তোরা খা। শ্বশুর বাড়ি জামাই আদর ভালা হয়েছে মনে হয় দেওরা। আদর কয় না, এইগুলারে কয় সাজা। ইচ্ছা মতো সিপ্পা ধইরা গিলাইছে। এই দেহে প্রাণ থাকতে আর জীবনেও আমি ওই মিহি হমু না। বিথি হাসলো। গল্প জমে উঠল তাদের। নওশাদের ডাকে লিলিও চলে এলো বাইরে পিঠা খাওয়ার জন্য। ফরিদা তাকে কাছে বসালেন। যার আচরণই যেমনই হোক না কেন, বিপরীতে ফরিদার আচরণ থাকে সদা নমনীয়। ভর্তা মাখিয়ে পিঠাই পরপর দুইটা কামড় দিতে তিনি হেসে জিজ্ঞেস করলেন, কেমন স্বাদ না? লিলি মাথা নাড়ল, চিবুতে চিবুতে বলল, অনেক মজা। শুটকি আর মরিচ ভর্তার সাথে একটু বেশি মজা লাগছে। লগেই আবহাওয়া, প্রকৃতির হাওয়া, মেঘের গর্জন, আরও বেশি ভালো লাগতেছে না? শহরে কখনো পাইবা এমন সুন্দর পরিবেশ? বিপরীতে কৃত্রিম হাসল লিলি। মস্তিষ্কে জেগে উঠল তীব্র অপরাধ বোধ। মানুষগুলো তাকে কি সুন্দর করে আপন করে নিল, অথচ বিয়ের পর থেকে এদেরকে সে এড়িয়ে গেছে। সুযোগ পেলে শুনিয়েছে কথা। মা বলেন গ্রামের মানুষদের গায়ে গাটে গাটে শয়তানি বুদ্ধি থাকে, এদের থেকে সাবধান। সে কথাই তো শুনেছিল লিলি। পোশাক বদলে হাত মুখ ধুয়ে হারিকেন নিয়ে কলপারে গেল মিস্ত্রি। কিছুক্ষণের মধ্যে আবার ফিরে এলো। কথার ফাঁকে পলক্ষীন চোখে মেয়েটির যাও আসার দিকে তাকিয়ে আছে নাজির। চোখাচোখি হলো বেশ কয়েকবার, তবুও তার মধ্যে কোনো ভাবান্তর নেই। ফরিদা ডাকলেন, মেজো বউ, তুমিও আইও এনে, খাইয়া দেহ তো কেমন লাগে। ইতস্তত করে স্বামীর দিকে তাকালো মিসি। পুনরায় চোখাচোখি হলো দুজনার। নাজির ইশারায় যাওয়ার অনুমতি দিতে এগিয়ে বসলো সে ফাঁকা একটি পিঁড়িতে। পিঠা তার অনেক প্রিয়, বিশেষ করে চাচি আর দাদি অনেক সুস্বাদু পিঠা বানায়, সেখান থেকেই প্রিয়। সেই পিঠা বানানো চললো অনেক রাত পর্যন্ত। বাড়ির ছেলেমেয়েরা পিঠা খেয়েই পেট ভরালো। বাড়ির কর্তারা ফিরে ভাত খেয়ে উঠতেই ধীরে ধীরে সব কাজের অবসান ঘটিয়ে যে যার মতো চলে গেল ঘুমোতে। রাত্রির তৃতীয় প্রহর তখন। নাজির ওপাশ ফিরে নাক ডেকে ঘুমোচ্ছে। মিশ্রির ঘুমটা আচমকায় ভেঙে গেল। সরাসরি ঘেমে উঠল, পেটে পড়ল চাপ। কি করবে বুঝতে না পেরে তাই উঠে বসলো। উপায়ন্তর না পেয়ে ডাকলো, এই যে শুনছেন? বিপরীত থেকে কোনো সারা শব্দ এলো না। মিশ্রি পুনরায় ডাকলো, সাথে এবার হাত দিয়ে খোঁচা দিল বাহুতে। এই শুনুন না, উঠুন। বিরক্ত করিস না, সব আলাপ দিনে হইব।
ঘুমজনক কণ্ঠে বলল নাজির। মিসি ওভাবে বসে রইল বেশ কিছুক্ষণ। তাদের বাড়িতে ল্যাট্রিন ছিল দুটো, একটা দালানের পাশে, অপরটি কলপারের সাথে লাগোয়া। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশেরটাই সুজাতাকে নিয়ে যেত সে। নানা বাড়িতে অবশ্য তার দালানের ভেতরই ছিল, কিন্তু এখানে এসে সে দেখছে ভিন্ন কাহিনী। এই বাড়িতেও দুটোই ল্যাট্রিন, কিন্তু অনেক দূরে। একটা কলপারের পাশে, আরেকটা দুই ইটের দালানের মাঝামাঝিতে। এই নির্জন নিশীতে উঠোন পেরিয়ে এত দূর একা যাওয়া কি তার মতো ভীতু মেয়ের পক্ষে সম্ভব? ভাবতেই কান্না পেল মিশ্রির। সে আর সামলাতে না পেরে লজ্জার মাথা খেয়ে লোকটার পিঠে জোরে একটা চিমটি কেটে বলল। আমি ল্যাট্রিনে যাব, উঠুন। ব্যথায় চোখ মুখ কুচকে উঠে বসলো নাজির। মেয়ের হাতে জোর আছে, ব্যথাতুর স্থানে আঙ্গুল ঘষে দাঁত কিরমির করে বলল। ফাজিল সেরি লেট্রিনে গেলে যা, আবার সিমটি দিলি কেন? ঘুমটা ভাঙ্গা দিছে। সারাদিন ঘুমানোর সময় আছে আমার? এত দূরে একা একা যাব কিভাবে? পায়ে হাইটটা। আমার ভয় লাগে। আর কি লাগে? মিসি সেই প্রশ্নের উত্তর দিল না। অন্ধকার মধ্যে দৌড়ে গিয়ে কাঠের দরজায় খিল খুলল, পেছনে তাকিয়ে বলল। হারিকেন জ্বালিয়ে দ্রুত আসুন। নাজির মুখে কিছু বলল না, মনে মনে 100টা গালি দিয়ে দ্রুত হারিকেন জ্বালিয়ে চলো তার পিছু পিছু। মেয়েটাকে খালি হাতে ভেতরে ঢুকতে দেখে ধমকে উঠল। বদনা বইরা পানি নিব কেটায়? আমারে ডাকলেও কিন্তু আমি দিতে আইমু না। মিসি চুপচাপ গিয়ে পানি ভরে আনলো, দরজায় শিকল লাগাতে লাগাতে বলল। এখানেই দাঁড়িয়ে থাকবেন, একদম নড়বেন না বলে দিলাম। তোর বাপের বিনা পয়সায় পাহারাদার আমি। কিছু সময় ওভাবে করলো, দুহাত পেছন রেখে নাজির দাঁড়িয়ে রইল চুপচাপ, ঘুমে ডলছে। হারিকেন সঙ্গে করে ভেতর নিয়ে গেছে মিসি। তবুও কেন যেন নাজির নামক লোকটার প্রতি তার বিশ্বাস নেই, তাই ডাকলো। আপনি আছেন তো? বিপরীত থেকে উত্তর এলো না, তাই মেয়ের ভয় পালো। উদ্গ্রীব হয়ে পুনরায় ডাকলো। এই, আপনি চলে গেছেন? এই মারাস কেন? রাইতের বেলা তামাশা জুইরা দিছে। খুদাই বিয়া করলাম ঢং। একদম নোংরা কথা বলবেন না। 100 বার কমু। আমার সুন্দর নাম আছে, নাজির কইয়া ডাকবি। স্বামীর নাম মুখে নেওয়া পাপ। কেডাই কইছে? সবাই বলে আমাদের বাড়ির কেউ নাম ধরে ডাকে না। পাপ না, ছোটবেলায় ধর্মীয় শিক্ষা মনে হয় ভালো কইরা পাস নাই। একটু থেমে কিছু একটা ভেবে হেসে ফেল। ও, তুই তো এখনো ছোটই। যাজ্ঞা, নাম ধরে না ডাকতে পারলে স্বামী কইয়া ডাকবা শোনা বউ। তবু এই মারাইবা না, মেজাজ খারাপ হইয়া যায়। আচ্ছা। এইবার তাড়াতাড়ি বাইর হও। বের হতে কিছুটা সময় লাগলো মিসির। বাড়ি থেকে এক গাদা খাবার খেয়ে এসেও ঝাল ঝাল ভর্তা দিয়ে পিঠা খাওয়াই পেট ব্যথা করছে তার। কলপার থেকে হাত পা ধুয়ে চলে এলো ঘরে। ভোরে আলো ফুটুক আর না ফুটুক, গৃহস্থ বাড়ির নারীদের ঘুম ভাঙে ফজরের আজানের ধ্বনিতে। ঘুম থেকে উঠে তার নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। চারিদিকে মোমো করে সেই অন্তর শীতলকারী সুর। আমিরুল মুমিনুল শাহ ওঠেন বেলা করে। ধর্মীয় রীতিনীতি মানেন খুব কম। নাজমুল জাহিদ বাদে বাকিগুলো হয়েছে বাপ চাচার মতো। এই দুটোই মাঝে মাঝে নাজিরের পিছু পিছু যায় নামাজ পড়তে। পুরো বিছানা দখল করে বালিশ জড়িয়ে ধরে শান্তির সহিত ঘুমাচ্ছিল মিসি। ঘুমালে তার হুঁশ থাকে না। প্রথম রাত খারাপ কাটলেও শেষ রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে তার। কিন্তু সেই ঘুমটাও বোধহয় সহ্য হলো না, কারণ মোরগে ডাকে হাঁসের প্যাক প্যাক আর বাচ্চাদের চেঁচামেচি ভেসে আসছে। তার চেয়েও সবচেয়ে বিরক্তকর ব্যাপার হচ্ছে কেউ তার শরীরে এক নাগারে ধাক্কা দিচ্ছে। শেষমেশ সব সীমা অতিক্রম করে কানের ধারে চিৎকার করলো। ঝাক্কাসের নাতি জমিদারের বেডি উড়েন ঘুম তেক্কা। আপনার লাগা আপনার শ্বশুর বাড়ির মানুষেরা অপেক্ষা করতেছে। ভয়ে লাফিয়ে উঠল মিসি। বুকে একদোলা থুতু ছিটিয়ে ফোলা ফোলা চোখ মেলে তাকালো সামনে। নাজির দুহাত পেছনে রেখে দাঁড়িয়ে আছে, চুল ভেজা পরনে লুঙ্গি আর গলায় ঝুলছে গামছা। তাকে দেখে আমতা আমতা করে মিশ্রি জিজ্ঞেস করল। সকাল হয়ে গেছে? না, আপনার লাগা এখনো আন্ধার। এইভাবে কেউ ডাকে? আপনি খুব খারাপ লোক। আরে ভালা মানুষের মাইয়া, নামাজ কালাম পড়া বাপ মায় শিখায় নাই? শিখিয়েছে। তাইলে ফজরের সময় এতগুলা ডাক দেওয়ানোর পরও উঠো নাই কেন? আপনি ভালো করে ডাক দিতে পারেননি তাই। মুখে দেখি খই ফুটে। তোরে কি কোলে তুললা আদর করে ঘুম ভাঙামু? তুই তুকারি কেন করছেন? কোনো সহবত নেই? নাজিরের ভালো মেজাজ চটে গেল। ধপাস করে বসে পড়ল বিছানায়। নিচের শরীর ঘেঁষে মুখোমুখি হাত দিয়ে কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে পড়ল। আমার সহবোধ নাই? কত বড় সাহস মাইয়ার! সকাল সকাল আকাম করমু? মিস্ত্রি ভয় পেল। ছটফট করতে করতে পিছিয়ে যেতে চাইল, কিন্তু শক্ত হাতের বাঁধনের সঙ্গে পেরে উঠল না।
নাজির পাংশুটে মুখে বলল, ছটফট করো কেন আমার ভবিষ্যৎ পোলাবাইনের মা? মুখে গন্ধ। যাও দাঁত মাই যাইও। নাজির সরে গেল। আলনা থেকে শার্ট নিয়ে পড়তে লাগলো। মিস্ত্রি বাকরুদ্ধ হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। একে বোঝা হয়তো তার মতো ছোট্ট মস্তিষ্কের অধিকারী কিশোরীর পক্ষে সম্ভব নয়। বিড়বি করে বলল, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। তারপর দাঁতে মাজন নিয়ে চলে গেল বাইরে। মুখ ধুয়ে ঘরে ফেরার পথে দেখা হয়ে গেল ফরিদার সাথে। মহিলা হাস সুচল মুখে তার দিকে তাকিয়ে বলেন, এখন গোসল করবা? মিস্ত্রি অপ্রস্তুত হলো। উত্তর দেওয়ার আগেই তিনি বলেন, আমার আবার রান্দা বসাইতে হইব। সবাই খাইয়া হের পরে কামে যাইব। ওইদিকে কালিমের মার এখনও আউনের সময় হয় নাই। উডনটাও একটু ঝাড়ু দিয়া দিবা মা। মহিলার উচ্চতা মিস্ত্রির কাঁধ সমান। হয়তো রোগা হলেও চেহারায় আছে মিষ্টতা। বয়স বাড়ন্ত হলেও কণ্ঠস্বর সুন্দর বলা যায়। সে সুন্দর কণ্ঠের বিপরীতে না শব্দটা মুখ দিয়ে আর বের হলো না। মিস্ত্রি মাথা নাড়িয়ে ওনা দিয়ে মুখ মুছল। ফরিদা তার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে চলে গেলেন রান্নাঘরে। ঝাড়ু হাতে চারিদিক লক্ষ্য করতে মিস্ত্রির মাথার যেন ঘুরে উঠল। এত বড় উঠোন একা একা কীভাবে ঝাড়ু দেবে সে? এসবে মেয়েটার চেয়ে ভীষণ আনাড়ি। তাদের উঠোনে ঝাড়ু দেয় বড় ভাবি আর জায়েদার মা মিলে, অথচ সে একা। তবুও যতটুকু পারল সময় নিয়ে ঝাড়ু দিল মিস্ত্রি। কোমর ব্যথা হয়ে গিয়েছে, শরীরটাও ঘেমে উঠেছে। ঘন ঘন শ্বাস ফেলে হাঁপাচ্ছে সে। আসসালামু আলাইকুম ভাবি। এক হাতে ঝাড়ু আর অন্য হাত কোমরে গুজে পিছু ফিরে তাকালো মিস্ত্রি। দৃষ্টিগোচর হলো দাঁত কপাটি বের করে হেসে দাঁড়িয়ে থাকা মিল্টনের দিকে। চিন্তা অবশ্য অসুবিধা হলো না। এ লোকটাও বর্তমানে তার স্বামী নামধারী ঘরের লোকের সাথে মিলে তার ভাইকে মারার হুমকি দিয়েছিল। তাই অসন্তুষ্ট হয়ে মলিন মুখে ঘুরে দাঁড়ালো। মিল্টনের হাসি মিলিয়ে গেল। জিজ্ঞেস করলো, ভাবি কি কোনো কারণে আমার উপরে নারাজ? এবারও উত্তর এলো না। ফের বলল, এই অধমের কোনো ভুল থাকলে মাফ কইরা দিয়েন ভাবি। ভাইজানের লগে বিয়া হওয়ার আগে যদি কিছু কইয়া থাহি তাইলে ভইলা যায়েন। এবার কোন ভাইজান কই? জবাব না পেয়ে হতাশ হলো মিল্টন। নাজির ঘর থেকে বেরিয়ে এলো। ঝাড়ু হাতে স্ত্রীকে দেখতেই বলে উঠল, হায় হায়, মাস্টার বাড়ির মাইয়া শাহ বাড়ির উঠান ঝাড়ু দিতেছে। এ কেমন চিত্র! এই চোখ দুইটা দিয়া যে এমন কিছু দেখতে পামু কখনো কি ভাবতে পারছি? আমার কান্দ নাইতাছে রে বল্টু। রাগে শরীর জ্বলে উঠল মিস্ত্রি। ললাটে ভাঁজ বলো বেশ কয়েকটা। হাতের ঝাড়ুটা উঠোনে ছুঁড়ে ফেলে ধূপধাপ পা ফেলে চলে গেল ঘরে। নাজির তার যাওয়ার পথে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, মাইয়া দিয়ে রাগও করতে জানে। মিল্টন বলল, বিয়ান্তে জীবন কেমন কাটাইতেছে ভাইজান? তোরে গমু কেন? তুইও বিয়ে কইরা দেখ। লজ্জায় মাথা নুইয়ে নিল মিল্টন। তার করে কিছু মনে পড়তে নাজির বলল, তুই আর লতিফ মিল্লা কাল ওই বাড়িতে আমার একলা ফালাইয়া আইয়া পড়ছিলি কেন, গোলামের পুত? ভয়ে নড়ে চড়ে উঠল মিল্টন। আমতা আমতা করে বলল, আমনে শ্বশুর বাড়ি তো আমরা থাইকা কি করুম? তার উপর মিলে অনেক কাম পইড়া আইছিল ভাইজান, তাই চইলা আইছিলাম। আর গরুর খাওন দেওয়ার লাইগা লতিফরে পাঠাইছিলাম বাড়ি। নাজির শান্ত হলো কিছুটা। মিল্টন বলল, চাবিদান ভাইজান, মিল খুলি গিয়া। এখন সকালে ভাত খাইয়া যা। বাড়ির থাইকা খাইয়া আইছি, আম্মাই খিচুড়ি পাক করছে, এখন চাবি নিতে আইছি। নাজির আর জোড়াজোড়ি করলো না। চাবিটা এনে দিয়ে হাতে দিল। এমনিতেই বাড়িতে তার কাজের অভাব নেই। সকালের খাওয়া দাওয়া শেষে বারান্দায় বড় একটা ডেস্কি নিয়ে বসল সে। গোয়ালের কয়েকটা গরু অসুস্থ, তাই পশু ডাক্তার থেকে ওষুধ এনেছে, সেগুলোই পানির সাথে মেশাচ্ছে। নওশাদ তার থেকে কিছুটা দূরে বসা ছোট ভাইকে উদ্দেশ্য করে বলল, ফিরবি কবে? কাল পরশু। শ্বশুর বাড়িতে ঘর জামাই হইয়া? নওশাদ লজ্জায় মনও রইল। লিলি জানালার কাছে থাকায় শুনল সে কথা। বেরিয়ে এসে বলল, এভাবে বলছেন কেন? থাকলে কি হয়? নওশাদ চোখ রাঙ্গালো তাকে, কিন্তু লিলি সেই চোখ রাঙ্গানিকে ভয় করে না। নাজির শীতল কণ্ঠে বলল, অনেক কিছুই হয়, শাহবাড়ির পোলারা ঘর জামাই থাকে না, এই নিয়মও কোথাও নাই। তো কোথায় থাকবে? ভাড়া বাড়িতে? থাকলে থাকবো। শহরে যে ওর বাড়ি নাই এটা যাই নাই তো বিয়ে করছো, তাই না? তাইলে এখন এত লাগে কেন? লিলি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। নাজির বলল, আমি লোক দিয়ে তোমার বংশের খোঁজ নিছি। তোমার দাদা দিন মজুর আছিল, অন্যের খাতে কামলা দিয়া পেট চালাইতো। তোমার আব্বায় বৃত্তির পয়সায় লেখাপড়া কইরা এত দূর আইছে, খরচ চালান লাইগা শহরে কুলির কামও করছে। দেশ স্বাধীন হওয়ার পর ওই যে লুটপাট হয়েছিল,
এরপরে নতুন নতুন টেহা পয়সা কামাইয়া জমি কিনা শহরে বড় বাড়ি করছে। তাই তোমার এই দেমাগ আমাকে সামনে দেখাইও না বইন। আমরা জাত বড় লোক, জমি জমা টেহা পয়সার অভাব নাই। ওই যে গোয়ালে যা গরু আছে তা বেচা তোমার সোনা দিয়া মুড়াইয়া দেওয়া যাইব। ঘর বাড়ি জমি জমা হিসাব করতে গেলে তোমার বাপ বেল পাইব না। যদিও কোনো কাম ছুটো না, কিন্তু তোমার লাহান দেমাগে মাইয়া মানুষ রে এতটুকু না কইলেই না। যেই জামাইরে কথায় কথায় চোখ রাঙাও তারে জিগাইয়া দেই হো কখনো খাওয়ার কষ্ট অর্থের কষ্ট করছে নাকি। তোমার জামাই এত দূর আইছে আমার অবদানে, তোমার বাপের অবদানে না। তাই কথার মাঝখানে বাম হাত ঢুকানোর স্বভাব বাদ দাও। আর নওশাদ, আত্মসম্মান যদি একটু থাইক্কা থাকে তাহলে ঘর ভাড়া কইরা থাকবি। টাকা পয়সা যা লাগে আমি দিমুনি। বউ কথা না শুনলে সোজা তালাক। এমন অবাধ্য বউ দিয়া কখনো জীবন চলবো না। ভবিষ্যতে আফসোস করার থাইক্কা বর্তমানে সঠিক সিদ্ধান্ত নেওয়া ঢের ভালো। যা করবি নিজের যোগ্যতায় করবি। আমিরুল শাহ কেদারেই বসে পান খেতে খেতে দুই ভাইয়ের কথা শুনছিলেন এতক্ষণ। মাথা নাড়িয়ে এবার তিনি সায় জানিয়ে বললেন, নাজিরের কথা ঠিক। শ্বশুরবাড়ি থাকা মানে মেরুদণ্ড ভাইঙা যাওয়া, শরমে দিন পার করা। এর থেকে নুন ভাত খাওয়া ভালা। বড় কথা শুনতে হয় নওশাদ। পুরুষ মানুষ বইয়ের কথায় কেন চলবো? বউ ভালা হইলে, বুদ্ধিমতী হইলে বউয়ের কথা শোনাই উচিত, কিন্তু বউ যদি ডাইনি হয় তাইলে না শোনাই ভালা। প্রসঙ্গে বদলে কথা মাঝখানে ফরিদা বলে উঠলেন, ভালো কথা মনে পড়ছে, বিয়ের সময় যে তোর বইরে গা ভর্তি গয়না দিছিলাম সেগুলো কই রে নাজির? বউয়ের কাছেই। তোর বউরে ডাক। তাল মিশ্রি। এক ডাকে চলে এলো মিশ্রি। ফরিদা এবার মিশ্রির উদ্দেশ্যে বলেন, গয়নাগাটি কই রাখছো বউ? বিয়া বউ ভাত তো শেষ, এবার সব ফেরত দাও। মিশ্রি ঘরের দিকে ফিরে যাচ্ছিল। নাজির তার দিকে তাকিয়ে ধমকালো, নাইসা নাইসা কই যাও? আমারে জিগাইছো? উনি বললেন যে তোমার স্বামী কেডা? আমি না উনি? আপনি। তাইলে মিশ্রি চুপ। নাজির চাচির উদ্দেশ্যে বলল, ফেরত দিব কেন চাচি? ওইগুলো তো আমার গয়না, তার মধ্যে আবার কিছু পারভেজের বউয়ের লাইগা তুইলা রাখছিলাম। হঠাৎ কইরা বিয়া ঠিক হওয়ায় তোর বউরে পড়াই দিছি। নতুন বউরে তো আর এমনি এমনি তুইলা আনা যায় না। কয় ভরি দিছিলেন? 100 বাড়ি তো হইবই। তাইলে আমার বউয়ের গয়না কই? নওশাদের বউরেও তো কিছু দেন নাই। আমিরুল শাহ স্থির হয়ে বললেন, তগটা কই আমরা জানি? তোর মায়া পালানোর আগে সবকিছু লইয়া পলাইছে। তোর বাপে কতগুলো বছর ধরে বিছানায় পড়া, আমগো কি করার আছে? নাজির হাত ধুয়ে সোজা হয়ে বসলো। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দেখছস কেমনে পোল্টি খায়? আমাগো বাপের ভাগের সব জমি রাক্ষসের লাহান একলা ভাগ করতেছে, অথচ কয় আমাগো কি করার আছে। এগো মাঝখানে তোরে একলা হাতে বড় করছি, নিজ চোখে দেখ। জমিজমা অর্থকারীর ব্যাপারে নওশাদ তেমন কিছু জানে না। ভাই তাকে কখনোই এসবের মধ্যে জড়াতে দেয়নি। চাচাদের নির্মমতা এতকাল শুধু শুনে এসেছে সে। নাজির চাচা চাচির উদ্দেশ্যে বলল, অনেক আগেই কইছি আমি আব্বার মতন না চাচা। আব্বার মতন হইল নওশাদ, নরম মনের মানুষ। যা বুঝাইবেন তাই বুঝবো। কি কইতে চাস? এক কথা বারবার কস কেন? গহনা লইয়া ঝামেলা করবি না নাজির, সব ফেরত দে, রাগ উড়াইস না। এক আনাও দিমু না। কি করবেন কইরা দেখান। নাজির! চিল্লাইয়েন না। আমার উপরে কেউ চিল্লাইলে আমার সহ্য হয় না। আব্বা আম্মার বিয়ার ছবি আমার কাছে আছে। ঘর পরিষ্কার করতে গিয়া ছোটবেলায় পাইছিলাম। চেহারা ভুল্লা যাওয়ার ভয় যত্ন কইরা নিজের কাছে রাইখা দিছিলাম এতদিন। অনেক হিসাব নিকাশ বাকি আছে, সবার থেকে একে একে নিমু। বড় চাচি আমার বউরে যেই গয়না দিয়া এখন নিজের বইল্লা দাবি করতাছে, সেইগুলো আমি দেখছি। আশ্চর্যের ব্যাপার হইল এই গয়নাগুলো একেবারে ছবির আমাগো আম্মায় যেই গয়না পড়ছে তার লগে মিলে, অর্থাৎ সব একই গয়না। বিয়ার সময় 100 ভরি স্বর্ণালঙ্কার দিয়ে আমার আম্মারে ঘরে তুলছিল দাদায়। তখন সোনার দাম আসিল কম, আর দাদাও খুব ধনী। সে নিশ্চয়ই এক পোলার বউয়ের গয়না আরেক পোলার বউরে দিব না। তার মানে সব গয়না আমার আম্মার। আর পলানোর সময়ও আম্মায় কোনো গয়না লগে কইরা নেয় নাই, বরং সব নিয়ে আলমারিতে হান্দাইয়া রাখছিলেন আমনেরা। তাই গয়নাগুলার প্রকৃত মালিক আমরা দুই ভাই। তাই আমাগো যা তা তো আমাগো বউয়েরই। সকলেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। মৃদু হেসে উঠে দাঁড়ালো নাজির, বলল, আমি যেমনই হই না কেন, আমনেগো মতো বাইরে ঠকানোর মতো মানুষ না। আমনেগো লগে আমার পার্থক্য এ নেই। এই গয়না 2 ভাগ হইব, একেবারে সমান সমান। 50 আমার বউয়ের, বাকি 50 নওশাদের বউয়ের। পরবর্তী বাড়তি 50 আমি নিজের পয়সায় নিজের বউরে গড়াইয়া দিব।
সদ্য এতগুলো স্বর্ণ অলংকার হারানোর দুঃখে ভেঙে পড়েছেন ফরিদা। অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছেন না, মাথা যন্ত্রণা করছে, খেতে গেলে গুলিয়ে উঠছে গা। আমিরুল শাহ ঘর জুড়ে পায়চারি করছেন, বিরক্ত মুখে বিড়বিড় করে বলছেন কিছু। ফরিদা কান পেতে শোনার চেষ্টা করেও কিছু বুঝতে পারল না। শেষে অপারগতা মেনে নিয়ে চুপচাপ শুয়ে রইলেন। আমিরুল শাহ হাঁটা থামিয়ে বসলেন গিয়ে কেদারায়, বললেন, আরামজাদে এবার বেশি বাড়ি করতেছে, ওরা আলাদা কইরা দাও, মজা বুঝুক। এগুলো কি কন? মা হারা পোলা সারাদিন খাটে, আলাদা করলে কেমনে চলবো? বিয়া কইরা বউ আনছে না, হ্যাঁ চালাইবো। ওইটুকুন মাইয়া একলা একলা কি আর সংসার চালাইতে পারবো? এমনি রাইগেন না তো, ছোটরা একটু একটু ভুল করেই। এটা ভুল না, বেয়াদবি, কাউরে মানে না। কিছু কইতে গেলে কয় আমনে আমার বাপের জমি ভোগ করতেছেন, ওর বাপের জমি মানে এসব আমার বাপের জমি, আমার বাপের জমি আমি ভোগ করি, ওর কি? ভিড়ে দিছি, দুই বাইরে খাইতে দিছি, থাকতে দিছি, চাষের জমিও দিছি, কিন্তু কোনো কৃতজ্ঞতা নাই। যদি চুডো থাকতেই গলাটা চিপ দিয়া ধরতাম, তাহলে আজ আর এই দিন দেখা লাগতো না। এত সহজ নাকি? পারতেন মারতে, আর মারলেও তামাশাপা দিতে পারতেন। পারবেন না বইলেই তো বাঁচাইয়া রাখছিলেন। শীতল দৃষ্টিতে স্ত্রীর পানে তাকান লোকটা। চেহারা থেকে অদ্ভুত এক জৌলুস যেন ঠিকরে পড়ছে। কেদারার হাতল শক্ত করে চেপে ধরলেন। ফরিদা সেই দৃষ্টি অবজ্ঞা করে শোয়া থেকে উঠে বসে চুলে খোপা করতে লাগলেন, বললেন, বাপ আমনের একলাম না, বাপ সুভানেরও। আর সেই বাপের প্রিয় পোলাও কিন্তু হেই আসিল। ভিটে আমনে মন থাইকা দেন নাই, দিছেন এলাকার মাইনসের চাপে পইরা। না হইলে তো আসল রূপ ধরা পইরাই যাইতো। পোলাই খায়ও নিজের কামাই, তাই এত সাধু আমার কাছে সাজবেন না। মাগি এখন ভালা সাজস? যা করছি তোর আর তোর লবি ভাইয়ের উস্কানিতে করছি। লোভী ভাই আমার নাকি আমনের? বসা থেকে উঠে গিয়ে স্ত্রীর গলা চেপে ধরলেন আমিরুল শাহ। ফরিদা ভয় পেলেন না। কিছু মুহূর্তের ব্যবধানে সহজ সরল মহিলার অন্য এক রূপ বেরিয়ে এলো। হাসলেন শব্দ করে। খুব সাহস বাড়ছে কথায় কথায় গায়ে হাত তোলা না, আমনের আবার কাল হইয়া দাঁড়ায়। শেষ বিকেলে রোদের মতো আমিরুল শাহ সমস্ত তেজ কমে এলো যেন। মুখ ফিরিয়ে বসে রইলেন। ফরিদা বালিশ উঁচু করে পিঠ ঠেকিয়ে বললেন, বাইরা মাইনসে কথায় কথায় কয় মাইয়া মাইনসের বুদ্ধি থাহে হাঁটুর নিচে, কিন্তু সত্যি তো হইল হাঁটুর নিচে বুদ্ধি থাকে বেড়া মাইনসের গো। সব সময় হাত চালাইয়া সমস্যার সমাধান করতে চায়। বয়স হইছে, এই জোর আর কয়দিন? কি কইতে চাস? অহনার নাজেরে একলা নাই। আকবর মিয়া কি এমনি এমনি নাতনি বিয়া দিছে হ্যাট কাছে? অহনরে আলাদা কইরা দিলে টেহা পয়সা সম্পত্তি সহ সব কিছুর দখল যাইব বইয়ের হাতে। বইয়ের হাতে মানে পুরো মাস্টার বাড়ির কাছে। টিকতে পারবেন তখন? না জানি পরে আবার দাদার ব্যবসার ভাগ চাইয়া বসে। হতবিহ্বল চোখে স্ত্রীর দিকে আবার তাকান লোকটা। এসব তো কখনো তিনি ভেবে দেখেননি। মাথা ঠান্ডা করে বসে থাকেন। ফরিদা বলেন, পুরুষ মানুষ সফলতার পর মাইয়া মানুষের ভুইলা যায়। কথাটা আমনের না দেখলে বুঝতে পারতাম না। এই ফরিদা মানুর লাইগা আজ আমনের মতো মানুষের সমাজে মাথা উঁচা কইরা চলতে পারতাছে। প্রতিদিন কাছারি ঘরে পায়ের উপরে পা তুইলা বইয়া টেহা গুনতে পারতেছেন। বাবু সাহেব সাইজা চলতে পারতেছেন। আমি আর আমার ভাই না থাকলে পারতেন এসব করতে? বিয়ার পর আমার গলার চেইন বেচ্চা জুয়া খেলছেন, বাপের গাইল খাইছেন, এখন কয় সব দোষ আমার। মুমিনরেও ভোগ দিতে হয়েছিল না যদি না বেশি পাকনামি না করতেন। ওর তিন পোলার ঘর থাইকেও আরও কতগুলো হইব। ব্যবসার ভাগ কই যাইব কোনো হুঁশ আছে? খালি দোষারোপ করে আমার। আমনে সব মন ধ্যান ব্যবসায় দেন। সংসার এককাল আমি দেখছি, এখনও আমিই দেখব। এতই দেখছো ওর যে পোলাডারে ঠিকঠাক বড় করতে পারলি না, তোর হাতেই তো দিছিলাম ওরে। এরপরেও নাজিরে এমন হইলো কেমনে? আমি জানি দোষ আমনের। আমনে উস্কানি দিয়ে এমন বানাইছেন। এখন সব দোষ আমার ঘরে চাপাইয়া দিয়া নিজে ভালো মানুষ সাইজা বয়া থাক হারামজাদি। হঠাৎ দরজায় টোকা পড়ল। স্বামী স্ত্রী দুজনেই চমকে উঠল। একে অন্যের দিকে চাউচেই করে শুয়ে পড়লেন ফরিদা। আমিরুল শাহ এগিয়ে গিয়ে দরজার পর্দা সরাতেই আরও এক ধাপ চমকালেন। বিস্মিত স্বরে বললেন, তুমি? মিস্ত্রি অপ্রস্তুত হলো বেশ। হাতের খাবারের থালাটা দেখিয়ে বলল, বড় ভাবি এসব চাচি আম্মার জন্য পাঠিয়েছেন। তো
তো শব্দ করো নাই কেন? কারো ঘরের সামনে চুপচাপ দাঁড়ায় আড়ি পাতা ভালো না। আমি মাত্র এসেছি, এসেই দরজায় ধাক্কা দিয়েছি, মোটেও চুপচাপ আড়ি পাচ্ছিলাম না। আচ্ছা যাও। তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন অন্যদিকে। মিস্ত্রি ভেতরে প্রবেশ করলো। বিথি জোরপূর্বক তার হাতে খাবারের থালাটা ধরিয়ে দিয়ে বলেছে, আমার শাশুড়ি তোমার উপরে রাইগা আছে, খাবার লইয়া যাওয়ার বাহানায় রাগ ভাঙাও গিয়া, না হইলে টিকতে পারবা না এই সংসারে। অগত্যা তাকেই আসতে হলো। ফরিদা প্রতিক্রিয়াহীন তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। পরনে কালো রঙের সুতির সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা, হাতে চকচক করছে সোনার একজোড়া চুড়ি, যা বাপের বাড়ির নাবিরে যাওয়ার সময় তিনি আলমারি থেকে বের করে হাতে পরিয়ে দিয়েছিলেন মিস্ত্রিকে। তার কত পছন্দের ছিল এই চুড়ি জোড়া। বিথি চার পরও দেননি, মোটে দুবার পরেছিলেন শুধু। অথচ সেই চুড়ি জোড়া এখন অন্য কারোর দখলে। দীর্ঘ নিঃশ্বাস আড়াল করে উঠে বসলেন ফরিদা। তুমি আবার খাওন লইয়া আইতে গেছো কে? ভাবি যে বললেন। মনে মনে পুত্রবধূকে আচ্ছা মতো গালি দিলেন তিনি, কিন্তু মুখে বললেন, তুমি খাইছো? হ্যাঁ। একটু ভেবে বলল, আপনি কি আমার উপর রেগে আছেন? রাগ মুখে? ওই যে গতকাল গয়না নিয়ে ঝগড়া হয়। কি যে কও না, নাজের একটু অমনি, অল্পতে চেইত্তা যাওয়া বলা, বয়স কম তো। মায়ের কাছে পাই নাই, বাপের অবস্থা তো দেখছই। ছোটো বাইরার দায়িত্ব ওর উপরে। শাশি কি আর মায়ের মতন হইতে পারে? তবুও আমি যথাসম্ভব চেষ্টা করছি, ওগো আগলাইয়া রাখছি। তাই ওই আমার পোলা আর পোলার বইয়ের উপরে মা কখনো রাগ করতে পারে? সামান্য কয়টা গহনাই তো, এমনিতেই দিয়া দিতাম। উনি যে বললেন এসব ওনার মায়ের। ওর কথা ধইরা লাভ নাই, মায়ের কথা ওর মনে আছে। হ্যাঁ, পুরাইন না সাদা কালা ছবিতে কি না কি দেখছে। আগেকার সব গয়নাগাটির নকশা তো একরকমই থাকতো, তাই হয়তো মনে করছে। মহিলা সুন্দর করে কথা বলেন, তাই বিপরীতে ভাবুক মনে মাথা নাড়ালো মিস্ত্রি। বিশ্বাস করেছি কিনা বোঝা গেল না। কিছুক্ষণ গল্প করে ঘর থেকে বেরিয়ে এলো সে। উঠোন পেরোতেই রান্নাঘর থেকে ডাক এলো, এই নতুন বউ, যাও কই? এনে আইও, মেলা কাম পইরা রইছে। মিস্ত্রি সেই ডাকে সাড়া দিয়ে রান্নাঘরে এসে পিড়িতে বসলো। দুপুরে রান্নার আয়োজন করছে বিথি। চোখে মুখে তার লেপ্টে আছে একরাশ বিরক্তি। কতগুলো সবজি সহ একটা ডালা আর বটি এগিয়ে দিয়ে বলল, ধরো কাইটটা ফালাও তো এটি। আমার আবার আব্দুল্লাহরে গিয়া গোসল করাইতে হইব। কাটা শেষ হইলে ডাক দিও, রান্ধা বসামু। ডালার ভেতরে মিষ্টি কুমড়া, কচুরলতি, পেঁয়াজ, ঝিঙ্গা, কাঁচামরিচ, কাঁঠাল বিচি আর ডাঁটা। মিসি অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার না একটা মেয়ে আছে, সে কোথায়? খুব কম দেখা যায়। ওই স্কুলে, এইবার ক্লাস 4-এ পড়ে। সকালে যায়, দুপুরের আজান দিলে আইয়ে। উত্তর দিয়ে দ্রুত প্রস্থান করল বিথি। মিস্ত্রি বটি নিয়ে বসে রইল। কাটাকুটি তো দূরে থাক, জীবনে নিজ হাতে খাবার বেড়ে খেয়েছে কিনা সন্দেহ। বাড়িতে কোনো কাজই তাকে করতে হতো না। রান্নাঘরের ধারে কাছেও তেমন একটা ঘেঁষেনি কখনো। সেখানে একা হাতে কিনা এতগুলো সবজি কাটবে, কিন্তু সেই দুর্বলতার কথা বলবে কাকে? তবুও চেষ্টা করলো। কিছুক্ষণ বসে থেকে প্রথমে কাঁঠাল বিচি দিয়ে শুরু করলো, কিন্তু পরপর কয়েকটা ছিলতে না ছিলতে আঙ্গুল হয়ে গেল আঠালো। হার মেনে নিয়ে শেষ বিকল্প হিসেবে কাটা ধরল পেঁয়াজ। কুচি করতে তো পারল না, বরং কেটে ফেললো পুরো আঙ্গুলের ডগা। সেই কাটা স্থান থেকে রক্ত ঝরছে। অপরাধে চেপে ধরে ওভাবেই বসে রইল সে। ভীষণ কান্না পাচ্ছে তার। হায় হায়, এখনো কাটাকুটি হয় নাই? হঠাৎ চিৎকারে লাফিয়ে উঠল মিস্ত্রি। ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতে দেখতে পেল বিথিকে। জুতা খুলে ভেতরে এসে দাঁড়ালো সে। মিস্ত্রি বসে আছে দরজার ঠিক পাশ ঘেঁষে, উল্টো দিকে ঘুরে। তার মুখের দিকে দৃষ্টি তাক করে বিথি বলল, তোমারে কইয়া গেছিলাম না আমি আইয়া রান্ধা বসামু? মাত্র 4টা বিচি কাটছো, বাকিগুলো কেডাই কাটবো? কান্না গিলে হাতের ক্ষত দেখে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, হাত কেটে গেছে। কেমনে কাটছে? চোখ নাই? আমাকেও কাটে, তাই পইয়া থাকি নাকি? এমন করলে তো মাইন্সে না খাইয়া মরবো। আমি কাটতে পারি না। কি পারো না? সবজি কাটতে পারি না, কখনো কাটিনি।
বিথি ভারী অবাক হই 2 হাত কোমরে রেখে জোরে জোরে চিৎকার করলো। কি মাগি মানুষ হইয়া কয়টা আনাজ কাটতে পারো না? তাইলে পারোটা কি খালি গিলতে? শরীরটা তো কম হয় নাই। কি খাইয়া বানাইছো? দুইটা ভাইয়ে অকর্মা ঢেকি ধইরা আনছে, না আছে রূপ আর না আছে কোনো গুণ। প্রথম চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছিল লিলি। চুপচাপ দেখছিল চলমান ঘটনা, কিন্তু এর ভেতরে নিজের নাম আসতেই চুপচাপ আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। ওই বারান্দা থেকে এই বারান্দা উঠে এসে পড়ল। আপনি তো রূপে গুণে সর্বজান্তা, তাহলে আরেকজনের ওপর হুকুম চালাচ্ছেন কেন? নিজেই করুন না সব। এতদিন কি না খেয়ে থেকেছেন? বিথির রাগ বাড়ল। শাশুড়ির মতো নরম মানুষ সে নয়, বরং ছোট চাচির শাশুড়ির মতোই ঝগড়ুটে। দাঁত কিরমির করে বলল, আইছে আরেকটাই, নিজেও খারাপ, বড় চারেও এখন খারাপ বানাইব। খারাপের কি দেখেছেন? প্রশ্নের উত্তর না দিয়ে সে মিস্ত্রির উদ্দেশ্যে বলল, চুড়ো জায়ের মতো এত চ্যাটাং চ্যাটাং কথা কওনের সাহস আমার লগে আবার কইরো না মাইয়া। মনে রাখো, অয় শহরে চইলা গেলেও তোমারে কিন্তু জামাই লইয়া এনেই থাকতে হইব। বেশি করলে। বাকি কথাটা অর্ধসমাপ্তই রয়ে গেল। আচমকা তার ফাটা বাঁশের মতো গলা থেমে যাওয়ায় মিষ্টি লিলি দুজনেই বেশ অবাক হলো। তার দৃষ্টি অনুসরণ করে তাকাতে দেখতে পেল নাজিরকে। পূর্ব দিক থেকে এসে রান্নাঘরে সোজাসুজি দাঁড়িয়েছে, হাতে মাটি লেগে থাকা, কাস্তে ঘেমে নিয়ে একাকার অবস্থা দেহের। স্ত্রীর দিক থেকে দৃষ্টি সরিয়ে টিনের চালে কাস্তে গুজে কোমর থেকে গামছা খুলতে খুলতে বলল, পুরা কথা শেষ করেন ভাবি, বেশি করলে কি করবেন ওরে আর ওর জামাইরে? বিথি অপ্রস্তুত হলো। দেহের ঘাম ইতিমধ্যে ছুটে গিয়েছে। আমতা আমতা করে বলল, আনাজ কাটতে দিয়া গেছিলাম, কিন্তু পারে না, তাই আর কি। তাই আর কি? গলার জোর বাইরে গেছিল, একটু হ্যাডাম দেখাইতেছিলেন তাই না? না, ভুল বুঝেন না ভাই। নিজের কানে সব হুনার পর ভুল কেন বুঝবো? তা আপনি কোন মহাভারত শুদ্ধ করতে গেছিলেন? আব্দুল্লাহরে গোসল করাইতে। এটা গোসল করানোর সময়? কবেতে গোসল করান এই সময়ে? আর কোনো উত্তর দিতে পারল না বিথি। নাজির বলল, সবাই মায়ের পেট থাইক্কাই কাম শিক্ষা আয় না, কাম না পারলে শিকান। চিল্লাইলে কোনো লাভ হইব? মাইয়া বয়সে জ্ঞান বুদ্ধিতে ছুটো হইলেও মাইয়ার জামাই কিন্তু ছুটো না, কথা একটু বুঝা হইন না কইয়েন। কথাগুলো বলে ফটকের দিকে হাঁটা ধরল সে। যেতে যেতে বলে গেল, খেতে যাই, আইতে আইতে বিকাল হইব। লিলি সবটা দেখলো। একটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করলো, নিজের স্বামী, চাচা, শ্বশুর থেকে শুরু করে প্রত্যেকেই তার ভাসুরকে কিছুটা ভয় করে চলে। পাশে যাই করুক, সামনে ভাজা মাছটা উল্টে খেতে জানে না এমন। অথচ এই লোকটার সাথে শুরু থেকে সে দ্বন্দ্বে জড়িয়েছে, দুর্ব্যবহার করেছে। যদিও সেই ব্যবহারের পাল্টা জবাবে প্রত্যেকবারই নাজির তাকে প্রতিহত করেছে। ক্ষেতের সবুজ ধানগুলো প্রায় হাঁটু সমান লম্বা হয়েছে। নাজির বুদ্ধি করে আইল দিয়ে লাগিয়েছে এবার কচু গাছ। সেই গাছগুলোর গোড়াও এই কদিনে বেশ মোটা হয়েছে, লম্বা লম্বা লতিও ধরেছে ভালোই। জেলা শহরের বাজারে বেশ ভালোই দামে বিক্রি করা যায় এগুলো। তবে সে আর অত দূরে যাবে না, ধান খেতেই ব্যাপারীদের কাছে বিক্রি করে দেবে। লুঙ্গি হাঁটু সমান উঁচু করে কোমরে শক্ত করে বাঁধল সে। খেতে নামতে যাবে তখনই পেছন থেকে ডাক এলো, ভাই। রোদ মাথায় নিয়ে কোমরে হাত রেখে পিছু ফিরে চাইল নাজির। দেখতে পেল এদিকেই এগিয়ে আসতে থাকা নওশাদকে। কিছু সময়ের মধ্যে কাছে এসে দাঁড়ালো। দুহাতে রাখা 2টা আইসক্রিম থেকে বাড়িয়ে দিল একটি। আগাছা পরিষ্কার করবা? কয়দিন আগে করছিলাম, কিন্তু আবার বাড়ছে। হাত থেকে আইসক্রিমটা নিয়ে মুখে ঢুকালো নাজির। কিছু একটা ভেবে বলল, যা সব কয়টা পরিষ্কার করতো। আমি? এনে আর আছে কাটায়, কাম কর যা, শরীর মন ভালো থাকবো। কয়দিন আগে লতিফ পরিষ্কার করছিল, বিনিময়ে 50 টাকা দিছিলাম, তোরে না হয় 100 দিমু, কামে লাইগা পর। বোকার মতো বড় ভাইয়ের পানে কিছুক্ষণ চেয়ে থাকে নওশাদ। 23 বছরের জীবনে কাদা পানিতে নেমে এসব কাজ কখনো সে করেনি। করতে চাইলো, ভাই কখনো করতে দেয়নি, কিন্তু আজ কিনা নাজির তাড়া দিল। ব্যাটকাইয়া না থাক্কা কাম কর। হাতের আইসক্রিম অর্ধেক খেয়ে বাকিটা অদূরে ছুঁড়ে ফেলে দিল নওশাদ। পরনের বাংলা প্যান্ট হাঁটু সমান ভাঁজ করে খেতে নেমে পড়ল।
আগাছা পরিষ্কার করতে গিয়ে নিজেই মেখে গেল কাদায়। নাজির ঘাসের উপর স্থবির বসে চেয়ে দেখছে সেসব। সপ্তাহ ধরে বৃষ্টি হয় না, তাই ডিপকল থেকে পানি এনে দিতে হচ্ছে। আচমকা সূচক শব্দ করে উঠল নওশাদ। নাজির জিজ্ঞেস করল, হইছে কি? মনে হয় কিছুতে কামড় দিছে। এদিকে আয় দেখি। ড্রেনের পানিতে কোনো মতে পা ধুয়ে উপরে উঠে এলো নওশাদ। টাকনুর কাছটাতে কামড় দিয়ে ধরে রেখেছে একটা জোক। নখের সাহায্যে আস্তে আস্তে সেটাকে শরীর থেকে উপরে ফেলে দিল নাজির। গামছাটা ড্রেন থেকে ভিজিয়ে এনে ক্ষতস্থান মুছে দিতে দিতে বলল, খেতে কাম করতে গেলে এমন একটু আধটু হয়, কত কিছুতেই কামড়ায়, গা পুইরা জ্বর আসে, বিষ ব্যথা করে। কিন্তু বেটা মাইনসে গো তাতে ডর লাগলে চলবো না। ডর বিষ জিনিসটা বেটা মাইনসে গো লাগবে না। মোচা শেষ হতে জমাট বাঁধা রক্ত বেরিয়ে আসতে লাগলো। নাজির সেখানে ভেজা গামছাটা বেঁধে দিয়ে নিজেই নেমে পড়ল কাজে। নওশাদ বিমূঢ় দৃষ্টিতে চুপচাপ শুধু দেখে গেল। একসময় বলল, আমি কি ভুল করলাম ভাই? কেমন ভুল? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না নওশাদ। নাজির জিজ্ঞেস করল, কেন আফসোস হয়? বোধ হয়। লাভ নাই, আফসোস জিনিসটা খুব খারাপ। ধরতে গেলে লোভের মতোই খারাপ। বর্তমান ভবিষ্যৎ সব নষ্ট কইরা দেয়। কিন্তু ভুল তো করেছে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে ভুল তুই করছস, কিন্তু তার ভাগিদার আমিও কম না। তুমি কিভাবে? অতিরিক্ত তোলা তোলা কইরা বড় করছি তোরে। উচিত ছিল বইয়ের দিকে শুধু ঠেল্লা না দিয়া বাস্তবতা সম্পর্কে, মানুষ সম্পর্কে শিক্ষা দেওয়া, একটু কষ্ট দিয়া বড় করা। তাইলে হয়তো এত নরম মানুষ হইতি না, উদাই অন্যের মিষ্টি কথা আর চোখের বাণীতে ভুলতি না। নওশাদ আবার চুপ থাকে। অনেকক্ষণ ভেবে তারপর জিজ্ঞেস করে, এখন উপায়? মন শক্ত কর, সবার আগে নিজের আত্মসম্মানরে গুরুত্ব দে, নিজের বিবেক আর মাথা দিয়া ভাবতে শিখ, নিজের মতামত দিতে শিখ। তাইলেই জীবনের অর্ধেক সমস্যা মিটতে যাইব। ঘাসের উপর শুয়ে পড়ে নওশাদ। স্থির চোখে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে। সাদা বক উড়ে যাচ্ছে কোথাও। তুলোর মতো মেঘেরা ছোট বাচ্চাদের মতো ছোটাছুটি করছে। ছোটবেলায় নওশাদও ঠিক এমনটাই করত। বড় ভাইয়ের আঙ্গুল ধরে কিংবা পিছু পিছু মাঠে ঘাটে দৌড়াতো। তার জীবনে ভরসার স্থল মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা বটগাছ একমাত্র তার বড় ভাই। অথচ পৃথিবীতে এমন অনেক ভাইও রয়েছে যারা সামান্য কিছু অর্থ সম্পদের লোভে ত্যাগ করে নিজেরই ভাই বোনেদের। ক্ষেতের সব আগাছা পরিষ্কার করে উঠে এলো নাজির। বলল, বাড়িতে চল। নওশাদ উঠে দাঁড়ালো, পিছু পিছু হাঁটতে লাগলো। দূরে দেখতে পেল মতিন আর দেলোয়ার যাচ্ছে। চোখা দৃষ্টিতে পেছন ফিরে দুই ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে বাঁক নিল ভিন্ন রাস্তায়। নাজির ওদের দেখিয়ে বলল, এই মানুষগুলারে দেখছস? অগো কাম অন্যের বাড়িতে কি হয় না হয় তার খবর বাইর কইরা অন্যের সংসারে নাক গলানো। অথচ অগ জীবনে কিন্তু সুখ শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, মায়েরে ভাত দেয় না, অসখ্যা বাপের সেবা করে না। এগো সকাল শুরু হয় বউ পোলাপাইনের ক্যাসাল দিয়া, দিন শেষে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তা চলতে থাকে। তাই এই এত সব জটিলতার মাঝখান দিয়া অন্যের শান্তি হ্যাগো সহ্য হয় না। হেরা ভাবে আমাগো জীবনে যা নাই অন্যের জীবনে কেন তা আইব, আমরা যেটা পাই নাই অন্যেরা কেন তা পাইব, এমন কইরাই হিংসা আর লোভ জন্মায়। এই দুইটা জিনিস খুব খারাপ রে নওশাদ। জীবন, সম্পর্ক, শান্তি ধ্বংস কইরা দেয়। মানুষ কত কথা কইব, তা ধইরা লাভ আছে? একবেলার না খাইয়া থাকলেও কেউ কখনো জিগাইব না খাইছস, কইব না আয় আমি খাওয়াই, বরং তারা সামনে থাইকা খাউন কাইরা নিতে চাইব। তাই জীবনে যা করবি নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভাইবা চিন্তা করবি, আল্লাহর উপর ভরসা রাখবি। টিয়া পয়সা ধন সম্পদ জীবনের সবকিছু না, কিন্তু মানুষ তা বুঝে না। দুনিয়াতে এমন কইরা চলে যেন তারা অমর, অথচ মাটির তলার 3.5 হাত কবর অপেক্ষা করতেছে তাকে লাগা। দুনিয়ার কিছু তখন লগে যাইব না। জীবনে ততটুকুই করবি যতটুকু কইরা কবরের আযাব সহ্য করতে পারবি, আল্লাহর সামনে গিয়া দাঁড়াইতে পারবি। নাজির থামলো, সময় নিয়ে বলল, দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র, সেই পরীক্ষা ক্ষেত্রে সুখের স্বপ্ন দেখা বিলাসিতা। মানুষ ততটুকুই পাইব যতটুকু হ্যাঁ অন্যের লগে করব। বইয়ের শিক্ষা দিয়া তুই হয়তো ভালো একটা চাকরি পাইবি, কিন্তু বাস্তবমুখী শিক্ষা অভিজ্ঞতা দিয়া তুই এই দুনিয়ায় সম্মান লইয়া মাথা উঁচু কইরা রবের পথে টিক্কা থাকতে পারবি। এমন সিদ্ধান্ত তোর, তুই কোন দিক যাবি। এই ক্ষণিকের কথোপকথনে নওশাদ তার জীবনে বহু সমস্যার সমাধান পেয়ে গেল। খুঁজে পেল দিশাহারা আধারের মধ্যে এক টুকরো আলো।
বিকেলের গাঢ় কমলা রোদে এসে পড়েছে উঠোনের পশ্চিম পাশে, চারপাশে গাছের ছায়া ধীরে ধীরে লম্বা হচ্ছে। নাজির ভিটের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ডাকলো। তাল মিস্ত্রি। এক ডাকে ঘর থেকে বেরিয়ে এলো মিষ্টি, চোখে মুখে কৌতূহল আর বিস্ময়। নাজির নিজের চুলে হাত চালিয়ে একটু বিরক্তির সুরে বলল, দেহ শরীরের কি অবস্থা, ঘরে আর ঢুকবো না। আলমারি থেকে আমার লুঙ্গি গামছাটা পুকুর ঘাটে দিয়ে দাও, দুইটা ডুব দিয়ে আসি। আপাদমস্তক লোকটাকে দেখল মিষ্টি, সারা দেহে কাদামাটি লেগে আছে। দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন ছুল, পুকুর কোন দিকে? নাজির যার পরনাই অবাক হলো, ভুঁড়ির মাঝখানটা কুচকে গেল। বলল, শ্বশুর বাড়ি আইসো 6 দিন, অথচ পুকুর ঘাট চিনো না? ওই যে দালানের বাম পাশে। হাতের ইশারায় পথ দেখিয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে, প্রস্থান করল। কাঠের আলনা থেকে স্বামীর ঝুলন্ত লুঙ্গি গামছা নিয়ে পুকুরের দিকে পা বাড়ালো মিষ্টি। বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, উঠোন পেরিয়ে সামান্য একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যায় সেখানে। ইট দিয়ে বাঁধানো পুরনো পুকুর ঘাট, পানি একদম স্বচ্ছ টলটলে। পাশে দাঁড়িয়ে ভেতরের শ্যাওলাটা পর্যন্ত দেখা যায়। চারপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে আম, কাঁঠাল, চালতা আর কলা গাছ। মাথার উপর মৃদু বাতাসে পাতাগুলো তুলছে, গাছের ফাঁক ফাঁকে পাখিরা কিচিরমিচির করছে অবিরত। বাড়ির ভেতরকার গরম আর অস্থিরতার তুলনায় এখানকার আবহাওয়া আরও দৃশ্য শীতল ও সুন্দর। মিশ্রির দৃষ্টি প্রকৃতি থেকে এবার গিয়ে স্থির হলো পানিতে উদম হয়ে ডুব দিতে থাকা নাজিরের দিকে। চেহারাটা পানি পেয়ে ঝকঝকে উজ্জ্বল হয়ে উঠেছে। স্ত্রীকে দেখতে সে মিষ্টি হেসে ডাকল, বউ, বউ, ও বউ। মিষ্টির বুক ক্ষণিকের জন্য ধক করে কেঁপে উঠল, অপ্রস্তুত হলো ভীষণ। এই ডাকটা তার কাছে অদ্ভুত লাগে, যে ভেতরে জেগে ওঠে নাম না জানা অনুভূতির দল। নিচু গলায় প্রতি উত্তর করল, কি? আইও এক লগে ডুব দেই। না, কেন? আমি গোসল করেছি। তো একবার গোসল করলে কি বারবার করা যায় না? বউ মানছে গো, দিনে 5-6 বার গোসল করতে হয়। কেন? বিয়ের পর কি শরীরে ময়লা বেশি জমে? না, জামাইয়ের পীড়িতের রস জমে। হ্যাঁ। কথাটির অর্থদ্বার বুঝতে পারল না মিষ্টি, বরং চোখে মুখে ভয় আর লজ্জা একত্রে মিলিত হয়েছে যেন। তার নিরীহ বোকা চাহনিতে নাজিরের হাসিটা চওড়া হলো। তার বউটা একটু বেশি অবুঝ, কত কিছু যে ধরে ধরে শেখাতে হবে ভেবেই ক্লান্ত শ্বাস ফেলল নাজির। পানিতে সাঁতার কাটতে কাটতে বলল, কাছে বসাইয়া পরে না হয় বিস্তারিত ধৈর্য ধৈর্য শিখামু। এখন আইও এক লগে একটু গোসল করি, মহব্বত বাড়বো। প্রয়োজন নেই, আমি ঘরে গেলাম। নাজিরের রাগ হলো, একেবারে বাচ্চাদের মতো রাগ। বউটা কিনা তাকে অবজ্ঞা করে চলে যাচ্ছে, নাজির শাকে উপেক্ষা করছে না, কিছুতেই তো মেনে নাও যায় না। পানিতে ছলাৎ ছলাৎ শব্দ তুলে দ্রুত সিঁড়ি বেয়ে পাড়ে উঠে এসে চলে যেতে থাকা বউকে টেনে ধরে কোলে তুলে নিল সে। তার এহেন কাণ্ডে থ হয়ে গেল মিষ্টি, আশ্চর্য চোখে কিয়ৎক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই তাকে নিয়ে পানিতে নামতে নামতে নাজির বলল, এমনি তাকায় না ময়না পাখি, চোখ কোটর থাইকা বাহির হইয়া যাইব, তখন স্বামীরে দেখবা কেমনে? মিশ্রির হুঁশ ফিরল, হাত পা ছোড়াছুড়ি করে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, নামান বলছি, আমি সাঁতার জানি না। কও কি, গ্রামের মাইয়া হইয়া সাঁতার পারো না? সে পারি, তবে বেশিক্ষণ ভেসে থাকতে পারি না। ধরার জন্য নারিকেল বা কলা গাছ কিছু একটা লাগে। আচ্ছা, একটা স্বামী থাকতে নারিকেল কলা গাছ লাগবো কে? তুমি আমারে ধইরা রাখবা। হাসিমুখে কথাটা বলে মেয়েটাকে পানিতে ফেলে ঘাড় ধরে পরপর 3 বার চুবালো নাজির। সারাদিনের ক্লান্তি অস্থিরতা দূর হয়ে অবশেষে শান্তি এসে ঠাঁই নিল তার বুকের ভেতর। পুরুষালী বুকের সাথে লেপ্টে হাঁপাচ্ছে মিষ্টি, ঠোঁট জোড়া ক্ষণে ক্ষণে কাঁপছে। ভীষণ কান্না পাচ্ছে তার কণ্ঠে, কম্পিত কান্নার ঢেউ নিয়ে বলল, আপনি খুব খারাপ লোক। তোমার গোষ্ঠী জান না বুঝাই খারাপ লোকের লগে তোমারে বিয়া দিছে। নতুন কিছু কও বউ। বিয়ার পর থেকে এক বাক্য হুনতে হুনতে মুখস্থ হইয়া গেছে। ছাড়ুন আমায়। সারার লাইগা বিয়া করছি। তো কেন করেছেন? গাল দুটো চেপে ধরে মেয়েটির ঠোঁটে ঠোঁট ছোয়ালো নাজির, ফিস ফিস করে বলল, তোমারে আর তোমার 14 গোষ্ঠীরে জ্বালাইতে। মিসি ফ্যাল ফ্যাল নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অসময়ে পানিতে ভিজে থাকায় কাঁপুনি ধরলো সারা শরীরে। ঠিক তখনই ভেসে এলো কারোর কর্কশ ধ্বনি, আস্তাক ফিরুল্লাহ, সি দিন দুপুরে এগুলো কেমন ধরনের নষ্টামি?
মিসি লাফিয়ে উঠে দূরত্ব তৈরি করলো, কিন্তু বেশিক্ষণ পানির উপরে ভেসে থাকতে না পেরে চেপে ধরলো নাজিরের বাহু। মর্জিনা মুখে আঁচল গুজে পাড়ে দাঁড়িয়ে আছেন। নাজির সেদিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল, একটু গোসল করতাছি। এখানে নষ্টামির কি আছে প্রাণের চাষি? আর আমনেই বা এনে কি করেন? গোসল করস নাকি করস তা তো দেখলামই, দিন দিন নষ্ট হইয়া যাইতেছে পোলাই। নিজের বিয়ে করা বউ। চুপ হারামজাদা। থুতু ফেলতে ফেলতে ভেতরে চলে গেলেন তিনি। মিস্ত্রিও সুযোগ বুঝে স্বামীকে জোরে ধাক্কা দিয়ে উঠে এলো পারে। নাজির হাসলো। বাড়ির তোমার ভাসুর দেওররা আছে, গামছাটা ভালো কইরা গায়ে জড়াও বউ। ঘরে গিয়া কিন্তু শাড়ি পরবা। কথা মতো গামছা গায়ে জড়িয়ে নিল মিসি। যেতে যেতে বলল, শাড়ি পরতে পারি না। তাইলে পারুস কি? আপনি নরি। মুখে মুখে কথা। ঘরে আইয়া পরনে শাড়ি না দেখলে আমি টাইন্না ধইরা পরামু। আরও কয়েকটা ডুব দিয়ে উঠে এলো নাজির। বেজা লুঙ্গি দিয়ে শরীর মুছে শুকনোটা পরিধান করে চলে এলো বাড়ির ভেতর। দেখতে দেখতে কলপাট থেকে সদ্য গোসল সেরে বেরিয়ে আসা নওশাদকে ভেজা কাপড় দড়িতে মেলে দিতে দিতে ঘরে যেতে ভাইয়ের উদ্দেশ্যে বলল, দাঁড়া আইতাছি, এক লগে খাইতে বইমু। ঘরে এসে দেখলো আনাড়ি হাতে শাড়ি পরার চেষ্টা করছে মিস্ত্রি, কিন্তু পারছে না। মনে হচ্ছে যেন দড়ি পেঁচাচ্ছে নিজের শরীরে। নাজির সাদা একটা গেঞ্জি পরে উদাস কণ্ঠে বলল, আনাজ কাটতে পারো না, রাখতে পারো না, সাঁতার কাটতে পারো না, উঠান ঝাড়ু দিতে গিয়া বয়স্ক মানুষের মতো হাঁপানি উঠে, মাজা বিষ করে, স্বামীর সেবা করতে পারো না, দুইটা পিড়িতের আলাপ পারো না, এখন দেই শাড়িটাও পরতে পারো না। তুমি তাহলে পারোটা কি? বইরা ঝাক্কাছে তো আমারে রীতিমতো ঠকাইয়া দিল। এখন কি হইব? যৌবন কি এমনিই কাটাইতে হইব? ঝাক্কাস নয়, আমার দাদার নাম আকবর। যাই হোক, ঠকাইছে না? চাইছিলাম তোর সর্বগুণে গুণান্বিত একটা বউ। আমার নানিও তো বলতো আমার নাকি কোনো এক রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে। পঙ্খিরাজ ঘোড়ায় চেপে বর আসবে, নিয়ে যাবে রাজপ্রাসাদে। কিন্তু বাস্তব শেষমেশ বিয়ে হলো এক কৃষকের সাথে। বর এলো হেঁটে হেঁটে। মুখে দুটো মধুর কথা তো কখনো শুনতেই পেলাম না, বরং ঝরে শুধু কটু, অশুদ্ধ আর নোংরা বাক্য। নাজির অবাক হয়ে চেয়ে থাকে, খানিক পর বলে ওঠে, ওরে বাবা গো, আমি তো তোমারে বলদার পোলাবাইন মানুষ ভাবছিলাম, কিন্তু তুমি দেখি ভালোই বুদ্ধিমান। মুখ দিয়া তো উচিত কথার খই ফুটে। বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী হবে। জানেনই যখন আমার বয়স কম, তাহলে বিয়ে করেছেন কেন? আপনাকে কি বিয়ে করতে চেয়েছি? তোমার দাদাই পেছন পেছন 2 সপ্তাহ ঘুরছে। তাতে কি? আমার মতামত কেন নেননি? আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, আমাকে জোর করা হয়েছে। কেন, প্রেমিকা ছিল নাকি? ছি, এসব থাকবে কেন? তাইলে আপনাকে পছন্দ নয়। কেন? আপনি খারাপ লোক, আমার ভাইজানের সাথে খারাপ আচরণ করেন। তোর ভাইজান যখন খারাপ আচরণ করে? আপনি করেন বলেই করে। আপনার ব্যবহারও খারাপ। আর কি খারাপ? সব। বিয়ার সপ্তাহ পার হইল না, তাতেই খারাপ কইয়া নাকের পানি চোখের পানি এক করতাছস। এর থেকেও খারাপ তোর কপালে লেখা আছে। মিস্ত্রির দৃষ্টি শাড়ির দিকে নিবদ্ধ। আপন কেউ সামান্য কিছু বলে তার চোখ ভিজে ওঠে, অথচ নাজিরকে সে আপন বলে মনে করে না, একটুও না। তবুও বিয়ের পর থেকে লোকটার সামান্য চোখ রাঙ্গানিতেও তার কান্না পাচ্ছে। এটাই কি সেই 3 কবুলের ক্ষমতা? নাজির দৃষ্টি না সরিয়ে জিজ্ঞেস করে, আব্বার ঘরে গেছিলা? দুপুরের খাওন দিছিলা? না। কেন? কেউ বলেনি। তোমার শ্বশুর কেডাই কইয়া দিব? কাল থেকে দুপুরের খাওন তুমি খাওয়াইবা, সকাল আর রাইতেরটা আমি দেখা নিব। আমার ভয় করে। কেন, ভূত নাকি? উনি কেমন করে যেন তাকায়, মুখ দিয়ে কি সব শব্দ করে। কথা কইতে পারে না, জিব্বার ডগা কাটা। সারাক্ষণ বিছানায় পইরা থাকায় হঠাৎ মানুষ দেখলে উত্তেজিত হইয়া যায়, কথা কইতে চায়। দেখতে দেখতে অভ্যাস হইয়া যাইব। এমন অবস্থা কিভাবে হয়েছে? কেন, তোমার দাদায় কয় নাই? দাদাজান জানে? জানবো না কেন, করছে তো। হেই, নাজির ঘর থেকে বেরিয়ে গেল। মিসি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। শেষ কথাটা বোধগম্য হলো না। দাদা করেছে মানে? তার দাদা নিতান্তই ভালো মানুষ, অন্যায় না করলে নিরাপদ কারোর সাথে গলা উঁচিয়ে কথা বলা পর্যন্ত বলেন না তিনি, কিনা না আর ভাবতে পারে না মিষ্টি নাজির মিথ্যা কথা বলছে। লোকটা একটা মিথ্যুক। দিনের সব কাজ ছেড়ে সামিউলের ফটকে সিঁড়িতে বসে আছে কলিমের মা। মাগরিবের আজান দিলে চলে যাবে বাড়ি।
মর্জিনা নিজের বারান্দায় বসে পান খাচ্ছে। বিথি বিলি কেটে দিচ্ছে তার চুলে। ঘর হতে ভেসে আসছে বাংলা সরার সুর। মায়ের নির্দেশে সুমা গলা ফাটিয়ে পড়ছে। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন, খুচরো টাকা গুনে বাড়িয়ে দিয়ে বলেন, নে ধর, কাল একটু সকাল সকাল আইসা পড়িস। কেন, আবার কোনো অনুষ্ঠান আছে নাকি? অনুষ্ঠান না, আয়সা শ্বশুরবাড়ি থাইকা মেহমান আইব, তাই একটু আয়োজন করবো। বিয়ার সময় তো সবাই আইতে পারে নাই, তাই বউ দেখার উসিলাই একটু দাওয়াত খাইয়া যাইব। বউ দেহার কি আছে? নিজের ভাইয়ের বউ তো আর না, চাচাতো ভাইয়ের বউ। কি যে কস না, আমাকে বাড়িতে আপন ভাই আর চাচাতো ভাইয়ের মাঝে কোনো পার্থক্য আছে? সবাই এক দাদা নাতি নাতির রক্ত, এক শাহ বংশের রক্ত। তুই কালিমরে লইয়া আইসা পড়িস, একেবারে রাইতের খাওন খাইয়া বাড়িতে যাবি। কলিমের মা খুশি হলেন বলেই মনে হলো, হেসে বললেন, আমনে আসলেই ভালা মানুষ ভাবি, যত দেখি ততই অবাক হই। এই যে গহনা লইয়া নাজির যে কাণ্ডটা করলো, আপনি কিন্তু একটুও রাগলেন না, ঠিকই মায়া দেখাইতেছেন। ফরিদা পিড়ি পেতে বসলেন। গ্রিলে রাখা অর্ধ সমাপ্ত নারিকেল পাতার পাটিটা নিয়ে বুনতে লাগলেন। মৃদু হেসে বললেন, তুই একটু বেশি বেশি কস। কলিমের মা সে কথায় গুরুত্ব দিল না। নজরে পড়ল জগ হাতে কলপারে যাওয়া মিষ্টিকে। বলেন, এই মাইয়ারে দেখলেই আমার দেহেই বদনামের কথা মনে পড়ে। দুনিয়াত কি মাইয়ার অভাব পড়ছিল? আমাগো নাজিরে একটু ঘাওড়া হইল পলা ভালা, চেহারা সুরত আর বংশ ভালা, খুঁজলে এর থেকে 1000 গুণ সুন্দরী চরিত্রবান মাইয়া পাওয়া যাইত। কিন্তু না, সেরায় বদনাম রটা মাইয়ার ঘরে আনলো। সি বলে মাটিতে একদলা থুতু ফেলেন তিনি। ফরিদা এক পলক সেদিকে তাকালো, বিপরীতে কিছু বললেন না। কলিমের মায়ের কণ্ঠস্বর ফাটা বাঁশের মতো, তাই কথাটা ঠিকই কর্ণগোচর হল মিষ্টির। কোনো দিকে না তাকিয়ে দ্রুত হেঁটে প্রবেশ করলো কলপারে। দুপুরে খাবার বিকেলে খেয়ে আবার বাড়ি থেকে বেরিয়েছে নাজির। যাওয়ার আগে মিষ্টিকে ভালো করেই বলে গিয়েছে, উঠানের শুকনা কাপড় আইনা ভাজ কইরা রাখবা, জগ আর কলসিতে পানি ভইরা হারিকেন জ্বালাইবা সব ঘরে। আইয়া কোনো খুঁত পাইলে খবর আছে। কলসিটা বড় আর ভারী হয়, কাঁধে নিতে পারে না মিষ্টি, তাই সেটা আগে ভরে কোনো মতে হেসতে ঘরে নিয়ে গিয়েছে সে। এবার নিচ্ছে জগ। উঠোনে মাঝামাঝি আসতে ডাক পড়ল কলিমের মায়ের, ওই মাস্টার বাড়ির মাইয়া দেখাও যাওগা কেন? অহন মাস্টার বাড়ির মাইয়ার পরিচয় আর নাই, এখন ওই শাহগো বাড়ির বউ, নাজিরের বউ হই কইবি। আমি তো নাজিরের বউ হিসেবে মানতেই পারি না। তোর মানা না মানায় নাজিরের কি? তাদের কথার মধ্যেই মিস্ত্রি জগ হাতে এগিয়ে এলো। সব কথা শুনে ফেলায় ভীষণ অস্বস্তি হচ্ছে। কলিমের মা সরু দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে নাক সিটকে বললেন, বউ মানুষ নাক ফুল পরবো নাই কেন? নাক কি ফোরানো না? না, এইটা লইয়াই তো বউ ভাতে কাণ্ড হইয়া গেছিল। নাজির কইছিল পলে ফুরাইয়া দিতে। এইগুলা তো বাপের বাড়ির থেকেই কইরা দেওয়া হয়। কি গো বউ, এত বড় ঘরের মাইয়া হওয়ার পরও এই অবস্থা কেন? নিয়মের বালাই নেই? দাদি ফোরাতে চেয়েছিল, কিন্তু আমিই দেইনি, ভয় লাগে। ডর লাগলে তো হইব না। কাইল আমি নিজানের মায়ের আইতে কমো। ভাবি, গ্রামের বেশিরভাগ মাইয়া মাইনসের নাক হেই তো ফোরায়। কইস, তবে কাইন না, পরশু আইতে কইস। বাড়ি ভর্তি মাইনসের মাঝখানে এইসব করতে হইব না। আইসা। নাজিরের কপালটা খারাপ, একে তো বাপ মা পায় নাই, ভাইরা ঠকাইলো, তার উপর বউ পাইছে যা তা। কোনো কামের না গো চাচি, রান্ধন বারণ পারে না, বাপের বাড়ি থাইকা ঘর সাজানিও দেয় নাই। আমার বিয়ার সময় আমার আব্বাই আবার সব দিছিল। ফরিদা বিরক্ত হলো এসব কথাই বলেন, ওই তো দিছে কম দামি কিছু সাজানি, যা 1 বছরের মাথায় গুনে খাইছে। সেগুন কাঠ তো দিতে পারতো না। যা সামর্থ্যে কুলাইছে তাই দিছে আম্মা। আমার বাপ অত নাম করা বড় লোক না।
সবাই মিলে যে তাকে আর তার পরিবারকে অপমান করছে মিষ্টি খুব ভালো করেই তা বুঝে গেল। রাগ নিয়ন্ত্রণে রেখে বলল, আমার দাদা ঘর সাজানি থেকে শুরু করে সংসারে যাবতীয় যা যা লাগে সবই সঙ্গে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনাদের বাড়ির ছেলেই তো নেয়নি। বরং আমায় যে 6 ভরির হারটা দেওয়া হয়েছিল সেটা পর্যন্ত ফেরত দিয়ে এসছে। তাই আমার পরিবার নিয়ে অযথা কিছু বলবেন না। মাইয়ার মুখে দেখি কথার ফুলঝুরি, এত বড় মুখ কেমনে করো? তোমার বদনাম কিন্তু এখনো ধামাচাপা পড়ে নাই। কিসের বদনাম? যেই অন্যায় করিনি সেই অন্যায়ের দায় আমার নয়। কেডায় দেখছে অন্যায় করছো নাকি করো নাই? নেহাত আমাগো নাজিরের আসিল, তাই শেষ রক্ষা হইছে। কতগুলো বিয়াও তো ভাঙছে শুনছিলাম। আসতে কন চাচি, নাজিরের কানে গেলে আবার সমস্যা হইব। দুপুরে তার বউরে 2টা কথা কইছি দেখা যেই রাগ দেখাইলো। মিষ্টি সেখানে আর দাঁড়ালো না, ঘুরে হাঁটা ধরল ঘরের দিকে। এই মহিলাগুলো জঘন্য। এমন মহিলা সে শেষ দেখেছিল নিজের আপন ছোট ফুপুকে। তারপর দিনের আলোয় আদর ভর করল। হাঁস মুরগি খোপে ঢুকিয়ে গোয়ালের গরু গোয়ালে রেখে যে যার ঘরে দরজায় খিল আটল। দূর থেকে ভেসে আসতে লাগলো পণ্য শিয়ালের ডাক। বিদ্যুৎহীন ঘরে সামান্য হারিকেনের আলোয় মাগরিবের নামাজ পড়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে ভীত হয়ে বিছানায় বসে রইল মিসি। হঠাৎ করে তার মন খারাপ হলো। এবারও মানুষেরা অদ্ভুত আচরণে ছদ্মবেশে। যা লিলিটাও কেমন যেন বৌভাতে ভাব করলো, তারপর থেকে এড়িয়ে যায় তাকে। মিসি কি খারাপ মেয়ে? তার সাথে কেন এমন করে সবাই? ঝিঝি পোকার ডাকের সাথে তাল মিলিয়ে দরজায় টোকা পড়ল। পরপর বেশ কয়েকবার মিসি কাপা স্বরে জিজ্ঞেস করলো, কে? তোমার স্বামী ময়না পাখি। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে গিয়ে দরজা খুলে দিল মিষ্টি। দৃষ্টিগোচর হলো নাজিরের ক্লান্ত মুখখানা। চোখজোড়া ঘুমের অভাবে বসে গেছে। তাকে পাশ কাটে ঘরে ঢুকেই পরনে গেঞ্জিটা আলনায় খুলে রেখে বিছানায় শুয়ে পড়ল সে। মিস্ত্রি দরজা আটকে সে মুখের দিকে ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। শিওরে বসে আচমকায় চুলের ভাঁজে হাত রাখল। নাজির চোখ খুলে তাকালো না। ঘটনাটা তার 26 বছরের জীবনে এই প্রথম ঘটেছে। ক্লান্ত হয়ে ঘরে ফেরার পর এই প্রথম যত্ন নিয়ে তার মাথায় কেউ হাত বোলাচ্ছে। মিস্ত্রি জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন? হাটে কাম আসিল। সারাদিন শুধু কাজই করেন, একটু বিশ্রাম নিতে পারেন না? সবাই নাই। কেন? বুঝবা না, ঘরে দরজা লাগাইয়া বইয়া আসিলা কেন? কারো লোকে ভাব জমাইতে পারো নাই? প্রশ্নটায় কিছুক্ষণ মৌন রইল মিস্ত্রি। নাজির শোয়া থেকে উঠে বসলো। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে তাকিয়ে থাকলো স্নিগ্ধ মুখখানায়। বলল,